আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আই ক্যান হেয়ার ইউর ভয়েস এই কোরিয়ান ড্রামাটি এক্সপ্লেন করতে চলেছি। ড্রামাটিতে দেখানো হয়েছে পার্ক সু, যে ছেলেটি অন্য কারো চোখের দিকে তাকালে তার মনের কথা বুঝতে পারে। হাই স্কুলে পড়া ছেলেটির কার অ্যাক্সিডেন্টে বাবার মৃত্যু হলেও পরে দেখা যায় যে অ্যাক্সিডেন্ট নয়, তাকে একজন কিলার খুন করেছে। আর সেই খুন করা একটি মেয়ে দেখে ফেলে নিজের চোখে। আর সেই মেয়েটি কোনো কিছুর ভয় না পেয়ে সেই খুনটি রেকর্ড করে এবং আদালতে নিজে উপস্থিত থেকে সেটির সাক্ষী দেয়। ফলে কিলারের শাস্তি হয়ে যায়। এদিকে কিলার প্রমিস করে যেভাবেই হোক বের হয়ে সে সেই মেয়েটিকে খুন করবে। আর সেই ছোট পার্ক শু, সে প্রমিস করে যে সে সেভাবেই হোক মেয়েটিকে বাঁচাবে সেই কিলারের হাত থেকে। তারপর সেই ছেলেটি বড় হয় আর মেয়েটিকে খুঁজে পায়, মেয়েটিকে প্রোটেক্ট করতে থাকে। এখন দেখার পালা সে কি সত্যি কিলারের হাত থেকে মেয়েটিকে প্রোটেক্ট করতে পারবে। টোটাল 18 এপিসোডের এই নাটকটি দেখার জন্য আমাদের চ্যানেল এসএসকে ড্রামা এক্সপ্লেনারকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই এই নাটকের নতুন এপিসোড অথবা অন্য কোনো ড্রামা বা মুভি আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সুতরাং চলুন শুরু করি নতুন নাটক আই ক্যান হেয়ার ইউর ভয়েস। নাটকটির শুরুতেই একটি হাই স্কুলে দেখানো হয়, যেখানে কতগুলো ছেলে মেয়ে ক্লাসে আর একটি মেয়েকে বুলি করার জন্য পুরো ক্লাসরুমে তেল আর পরিষ্কার করার যে মপ ছিল সেটার গায়ে একেবারে গ্লু লাগিয়ে রাখে। আর সেখানে যখন পার্কসো আর সেই মেয়েটি আসে, তখন তারা সবাই রেডি হয় মেয়েটিকে অপদস্থ করার জন্য। সবাই তখন রেডি এই বলে যে ডবল নোজ আসছে। আর তখন সেখানে দৌড়াতে দৌড়াতে ক্লাসমেট খবর দেয়, এখনই রেডি হয়ে যাও সবাই। সবাই তো খুবই সিরিয়াস, কেউ জানেই না কি হয়েছে। মেয়েটি প্রবেশ করতেই বলে ঘরটি পরিষ্কার করো তুমি। আর তখন পার্কসু সবার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে তারা প্ল্যান করেছে গ্লু লাগিয়ে মেয়েটিকে অপদস্থ করার। আর তখন পার্কসু বলে ঠিক আছে, আমি তাহলে ঘরটি পরিষ্কার করছি। সবাই তো পার্কসুতে নিষেধ করতেই যাবে, কিন্তু পার্কসু ততক্ষণে ধরে ফেলেছে সেই মপের ডাটিটি। আর এতে তার হাতে গ্লু সহ সেটি আটকে যায় আর ছাড়াতেই পারে না। বলে এই গ্লুওয়ালা জিনিস কোথা থেকে নিয়ে আসছো, বলতে সে পিছলিয়ে সেখানে পড়ে যায়। এদিকে আর এক ক্লাসমেট বলে এই সুহা, তুমি ওই ডাটিটি আমাকে দিয়ে দাও। কিন্তু এতে সে দেয় না, বরঞ্চ সেই লাঠি দিয়ে তাকে একটা বাড়ি মারে। এরপর দুজনের মধ্যে এক অসাধারণ ফাইট হয়, যেখানে পার্ক সুহাই জয়লাভ করে। তার ক্লাসমেট তার কাছে চরমভাবে পরাজিত হয়, যেখানে সকল ছেলেরা মুগ্ধ হয়ে যায় পার্ক সুহার ফাইটিং স্কিলের কাছে। কিছুক্ষণ পরে আমরা দেখি মার খাওয়া সেই বন্ধুটি টয়লেটে ফোন করেছে আর এক বন্ধুকে। সে জানতে চাচ্ছে তুই বলে আজকে অনেক মার খেয়েছিস। সে বলে আরে না, পার্ক সুহা সঙ্গে একটু হালকা ফাইট হয়েছিল আর কি। আর তখন পার্ক সোহাও সেখানে চলে আসে টয়লেট করতে। পার্ক সোহা বলে তুমি ঠিকমতো টয়লেট করো, টেনশন নিও না, আমি তোমাকে মারবো না। সুহার ক্লাসমেট এবার সুহাকে জিজ্ঞেস করে ঠিক করে বলো তো তুমি কিভাবে এত সুন্দর মারামারি স্কিল শিখলে আর কিভাবে আমাদের প্ল্যান ধরতে পারলে। সুহা বলে আমার একটি পাওয়ার আছে, অলৌকিক ক্ষমতা, আমি চোখ দেখলেই বুঝতে পারি যে তোমরা কি ভাবছো। বলে তার মুখ ঘুরিয়ে চোখ দেখতে থাকে। সে তো আরও ভয় পায়। সুহা তখন হাসতে থাকে, বলে মিথ্যে বললাম তাই বিশ্বাস করলে। এবার ছেলেটি মনে মনে তাকে গালি দেয় আর অরফান বললে সে খুবই মন খারাপ করে। কোনো কিছু না বলে সে বের হয়ে আসে তার ফোন থেকে লকেটের মতো জিনিসটি নিয়ে হাত দিয়ে নাড়তে থাকে আর দেখতে থাকে, কারণ এই জিনিসটি নিয়ে তার অনেক স্মৃতি। এরপরে আমরা দেখি তার স্মৃতি চলে যায় তার ছোটবেলায়, যেখানে সেটি দেখানো হয় তাদের গাড়িতে ঘুরছে আর তার বাবা তাকে নিয়ে যাচ্ছে একটি পিৎজা খাওয়ানোর জন্য। সে বাবার কাছে বিভিন্ন ধরনের আবদার করছে কখন কোথায় কীভাবে ধরনের পিৎজা হবে, আর তার বাবাও হাসতে থাকে। এই সময় হঠাৎ করে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়। বিশাল একটি ট্রাক এসে তাদেরকে এমন জোরে ধাক্কা দেয় যে সেখানে বাবা ছেলে দুজনাই আহত হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যায়। জ্ঞান ফিরে চোখ খুললেই সুহা দেখে সেই লকেটটি দুলছে গাড়ির সামনে। তার বাবাও কাতরাচ্ছে সেখানে আর দেখতে পায় সামনে একটি লোক তাদের দেখছে। তার বাবা তার কাছে হেল্প চায়, কিন্তু সুহা তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে লোকটি তার বাবাকে খুন করতে চায়। তাই সে বাবাকে আস্তে করে বলে বাবা তুমি পালিয়ে যাও, ও লোকটি তোমাকে মেরে ফেলতে চায়। আর তখনই সেই লোকটি একটি পাইপ এনে সজোরে আঘাত করতে থাকে সেই কারটির সামনের দিকে। ছোট্ট সুহার সামনে তার বাবাকে পাইপ দিয়ে মেরে লোকটি মেরে ফেললে সুহা চিৎকার করে কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে তার বাক রুদ্ধ হয়ে যায় আর চোখের সামনে সেটি ভাসতে থাকে, অর্থাৎ সেই লকেটটি। আর ঘটনা চলে আসে প্রেজেন্টে, যেখানে সুহা বলে মানুষের মন রিডিং করার তার অসাধারণ ক্ষমতা রয়েছে। এই ছেলেটি ভাবছে তারই সম্পর্কে যে সে কত স্মার্ট, মারামারি করতে পারে। তখন সে কানে আবারও তার হেডফোন পরে নেয় যাতে বাইরের জগতের কথা না শোনে। সে সময় তার ফ্রেন্ড তাকে গ্লুতোলার ওয়াইন্টমেন্ট দিয়ে বলে তুমি ডবল নোজকে ভালোবাসো কিনা, কেন তাকে বাঁচালে। কিন্তু সুহা জানায় সে তাকে ভালোবাসে না,
তখন বলে মনে মনে যে আমার তাহলে নিশ্চয়ই চান্স আছে। এবার সোহা চোখ দেখে তার কথা শুনে বলে, না তোমার চান্স নেই, কারণ আমি সত্যিই একজনকে পছন্দ করি, তবে সে এই স্কুলের না। এতে তার ফ্রেন্ডটি খুবই মন খারাপ করে আর জিজ্ঞেস করে সে প্রীতি নাকি। তখন সে বলতে থাকে তার স্বপ্নের সেই অ্যাটর্নির কথা, অর্থাৎ জাং সুইয়ংয়ের কথা। এবং সে যখন বলে তখন জাং সুইয়ংকেও তখন দেখানো হয় যে সে হেঁটে যাচ্ছিল আর কিছু ছেলে বল খেলতে একটি বল এসে তার পায়ে লাগলে বলটি তারা চাইলে সে বলটি উল্টো আবার রাস্তার দিকে ফেলে দেয়, তাদেরকে দেয় না, চলে যায়। আর পার্ক সোহা বলে সে অনেক সুন্দর, অনেক স্মার্ট। এদিকে কোর্টে ঝ্যাং একটি কেসের শুনানি করতে অ্যাডভোকেট হিসেবে সে এমনভাবে কেসটি নিজেই পড়ে যে জাজ সহ সবাই যেন ঝিমিয়ে ঘুমিয়ে যায়। আর সবাই মনে মনে হাসতে থাকে যে সে এরকম করে কেন কেসটি লড়াই করছে। সুহা যা বলছিল এই জায়গাতে একটু অপোজিট দেখাচ্ছিল তার স্বপ্নের ঝ্যাং সুহানকে। কোর্ট থেকে বের হইতেই তার মা ফোন করে তাকে বলে, কি অবস্থা তোমার কেসের, আর তোমার না আগামী সপ্তাহে একটি এক্সাম আছে, সেই এক্সামের কি অবস্থা। জন জানায় যে তার এক্সামের প্রিপারেশন ভালো আছে, এক্সামটি আজকেই। এরপরে সে ফ্রি কয়েকটা লিফলেট নিয়ে সেখান থেকে চলে যায়। আর তার মা তাকে বলে, তোমাকে কিন্তু আমাকে 1 লক্ষ ইয়ন করে মাস দিতে হবে, যেটা তুমি কথা দিয়েছো, আর তুমি বলেছো যে তুমি যখন অ্যাটর্নি হবে তখন এটি দিতে পারবে, সুতরাং আমি দোয়া রাখছি তুমি অ্যাটর্নি হও। সে তার মাকে আশ্বস্ত করে, চিন্তা করো না, অবশ্যই তুমি টাকা পাবে আমি যদি অ্যাটর্নি হই। ফোন রেখে সেই ফ্রি যে বিলি করছিল সেখান থেকে আরও কিছু নিয়ে সে কোর্টে রওনা দেয়। এদিকে আমরা কোর্টে দেখি মিস্টার চা, উনিও আজকে এসেছেন তার অ্যাটর্নির পরীক্ষা দেবার জন্য। এরপর উনি খুবই নার্ভাস দেখাচ্ছিলেন, নার্ভাসনেস কাটানোর জন্য পানি খাচ্ছিলেন। এরপর রুমে ঢোকার আগে অনেক দোয়া পরে ঢুকেই দেখে একজন মাত্র। তারপর তো সে হাসতে থাকে, বলে ভেবেছিলাম কতই না কম্পিটিটর থাকবে, এখন দেখি মাত্র আপনিই একা। আমি না পুলিশ ছিলাম, কিন্তু আমার একাগ্র চিন্তে একটাই চাওয়া, যেন আমি অপরাধীদের পক্ষে কাজ করতে পারি, তাদেরকে বাঁচাতে পারি। যতক্ষণ না পর্যন্ত তারা অপরাধী হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা নিষ্পাপ। এরপর একটি লোক এসে বলে, আপনারা এখানে কেন, ওয়েস্ট বিল্ডিংয়ে তো এক্সাম। এরপরে তারা দৌড়াতে থাকে, ঝ্যাং আগে আর তার পিছনে চা। মিস্টার চা বলে, আমার কাছে সম্ভাব্য কোশ্চিন আছে, আরে আপনি নেবেন কেনা, চলুন একসাথে যাই। এরপর তারা ঘরে ঢুকেই তো চমকায় উঠে, সেখানে প্রায় কয়েকশো পরীক্ষার্থী। এবার সুহিওন নার্ভাস হয়ে বলে, আপনার কাছে যে প্রশ্নের লিস্টটি আছে সেটি এখনই বের করুন, আমাকে দিন। পরীক্ষা শুরু হয়ে যায়। মিস্টার চা যখন পরীক্ষা দিচ্ছিল তখন সে প্রশ্নের সব উত্তরগুলোই দিচ্ছিল, আর ওইদিকে দরজায় দাঁড়িয়ে ঝ্যাং সুহিওন তো সেগুলোরই কপি করছিল। এ বিভাগে যত পরীক্ষার্থী ভেতরে যাচ্ছিল সে সবার কিছুই শুনে শুনে সেখানে লিখছিল, আর যেগুলোই কমন আসতেছিল না সেগুলোকেই কেটে দিচ্ছিল। এবার তার পালা। সে যখন ভেতরে ঢুকেই সেই ফ্রি পাওয়া গিফটগুলো সেইখান থেকে সবাইকে দিয়ে দেয়। আর এরপর তাকে যখন প্রশ্ন করে যে তুমি এখানে কেন এসেছো, কী জন্য এই জব করতে চাও, সে তখন বলে, আমি এই প্রশ্নে যদি সত্যি জবাব দিই তাহলে আপনারা আমাকে নেবেন কিনা। কোনোরকম রাগঢাক না করে সুইহিয়ন বলে, আমি আসলে এখানে এসেছি টাকা ইনকাম করার জন্য, কারণ অ্যাডভোকেট হিসেবে মাত্র 30 থেকে 40 হাজার টাকা পাবো, আর এইখানে যদি আমি কাজ করি তাহলে আমি 1 লক্ষ টাকা পাবো। আমি আমার মাকে কথা দিয়েছি যে আমি তাকে প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা দেবো। জাজের অ্যাটিটিউড ভাল লাগছিল না বলে সে বলে, আমার শিক্ষা জীবনে হাই স্কুলে একটা ড্রপ আছে। তখন জাজ জানতে চাই কেন। সে তখন উঠেই যাচ্ছিল, বলে ঠিক আছে আমি বলবো সত্যি কথা, তবে এর জন্য কিন্তু আমাকে পাশ করাতে হবে এই পরীক্ষায়। তারপর বলতে শুরু করে, হাই স্কুলে যখন আমি পড়তাম তখন আমার সাথে একটা মেয়ে পড়তো যার নাম দোহিয়ন। তাকে আমি মোটেও সহ্য করতে পারতাম না, আর সেদিন দেখি পরীক্ষার সময় সে নকল করে লিখছিল। আমি তো দেখেই অবাক, তার মোটেও লজ্জা ছিল না। আর তাদের বাড়িতেই আমার মা মেডের কাজ করত। সেবার পরীক্ষায় সে প্রথম হয়, আর তাতে তার বাবা মা পার্টি দেয় তার বাসায়, এবং সে বান্ধবীদের নিয়ে আতশবাজি ফোটাচ্ছিল, আর আমার মা আর আমি রান্না করছিলাম তাদের জন্য। এরপর তার মা এসে বলে, এখনই খাবার নিয়ে যাও, ওরা ক্ষুধার্ত। আমি খাবার নিয়ে গেলে দেখি ওরা খুব হাসাহাসি করছে আর পার্টি করছে। খাবার রেখে ফিরবো সেই সময় তারা সবাই আমাকে ধরে বলে, তুমিও আমাদের সাথে মজা করো, তুমিও তো আমাদের সাথেই পড়ো। তার বান্ধবীরা আর সে মিলে আমাকে জোর করে একটি আতশবাজি দিয়ে দেয়। তখনও সেখানে আগুনও দেয়নি, ফুটায়নি। হঠাৎ করে একটি আতশবাজির ফুলকে গিয়ে চোখে লাগে দোহিয়নের, আর দোহিয়ন মাটিতে লুটিয়ে পড়ে। তখন সবাই মিলে তাকে ধরো করলেও আমি কাছে যাইনি, কারণ আসলেই আমি তাকে খুব ঘৃণা করতাম। সেই সময় দোহিয়নের মা সেখানে দৌড়ে আসে চিৎকার করতে, কি হলো করে। তারপর তারা দেখে দোহিয়নের আসলে ওই অবস্থা, আর আমার মাও তখন সেখানে চলে আসে, আর দোহিয়নকে হসপিটালে নিয়ে নেওয়া হয়। ঘটনা প্রেজেন্টে আসলে জাজ বলে, এইটার সঙ্গে তোমার হাই স্কুলে ড্রপ হওয়ার সম্পর্ক বুঝতে পারছি না। তখন ঝ্যাং বলে, ধৈর্য ধরে শুনুন। এরপরে দোহিয়ন হসপিটালে চোখ বাঁধা অবস্থায় ডাক্তাররা তার বাবা মাকে জানায় যে তার চোখের দৃষ্টি নাও ফেরত আসতে পারে, তবে আমরা ব্যান্ডেজ খুললে বলতে পারবো কী হয়েছে। তার মা তো সেখানে কাঁদতে থাকে যে তার মেয়ে অন্ধ হয়ে যাবে। এদিকে আমরা দেখি সোহিয়ন তার মাকে বলে, মা আর স্যুপ রেডি হয়েছে না, চলো আমরা যাই। তার মা দোহিয়নের জন্য দোহিয়নের পছন্দেরই স্যুপ রেডি করে ফেলেছে। এরপরে দেখানো হয় হসপিটালে। জাজ তখন সবাইকে বলছে, বলো তোমরা তো ওখানে ছিলে, আমার মেয়ের জন্য এটা কে করেছে। কিন্তু তার দুই বান্ধবী জানায় তারা এটি করেনি, তবে এটি দেখেওনি। তবে আরেকজন বলে, অর্থাৎ যার আসলে আঘাতে চোখে আঘাত পেয়েছে, সে বলে, আমি দেখেছি।
কিন্তু ওই মুহূর্তে সবাই তো আমরা খেলছিলাম। এই সময় সেখানে ঢুকে তখন সোহিয়ন, আর সোহিয়নকে দেখা মাত্রই তার ফ্রেন্ড বলে, হ্যাঁ আমি দেখেছিলাম ওর হাত থেকে, ওর হাতে যে আতশবাজি ছিল সেটা থেকে উঠে সেই ফুলকি এসে লেগেছে। এতেতে সোহিয়ন খুবই অবাক হয়ে যায়। বারবার সে বলে যে সে ওটাতে আগুনই জ্বালায় নাই, সুতরাং কিভাবে ফুলকি তার চোখে যাবে, আর সবাইকে বিশ্বাস করাতে চায় কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। উল্টো জাজ সাহেব আর তার বউ তাকে বলতে থাকে, কেন আমার মেয়ের এই ক্ষতি করলে, সে তো আর চোখে দেখতে পারবে না। কিন্তু সে বোঝানোর চেষ্টা করে সে ওর ক্ষতি করতে চায় না। ও দোহিউনকে পছন্দ করে না, ঠিক আছে, কিন্তু তাই বলে দোহিনকে অন্ধ করতে সে পারে না। কিন্তু তার এই সত্য কথাটা কেউই তখন বিশ্বাস করছিল না। জাজ বরঞ্চ উল্টো তাকেই জিজ্ঞাসাবাদ করছিল। আর তখন সেইখানে দোহিউন উল্টো বলে, হ্যাঁ আমিও দেখেছি, ওর আতশবাজি থেকেই আমার চোখে এসে লেগেছে। এইবার আর যায় কোথায়, সবাই মিলে তাকেই দোষাচ্ছিল। তখন সোহিয়নের মা বলে, আমাকে একটু সময় দিন, আমি সোহিয়নের সাথে কথা বলে আসি, আমার মনে হয় ও আমাকে বলবে সত্যি কথাটা। সোহিয়নের মা বলে, তুমি কি ওই মা মেয়ের নাটক দেখবে? এদিকে সোহিয়নের মা বলে, আমাকে সত্যি করে বলো। তখন সোহিয়ন তার মাকে কেঁদে কেঁদে সত্যি কথা বলে মায়ের চোখের দিকে তাকিয়ে। তার মা তখন বলে, আমি তোমাকে বিশ্বাস করি, কারণ আমি জানি তুমি কখনোই মিথ্যে কথা বলো না, তুমি ঠিক তোমার বাবার মতো। সোহিয়নের মা বলে, তুমি চিন্তা করো না, তুমি যদি অপরাধও করতে আমি তোমার পাশে থাকতাম, কিন্তু তুমি এখন সত্যি কথা বলছো, আমি তোমার পাশে থাকবো, তা যত কষ্টই নেমে আসুক না কেন তোমার আমার লাইফে। আর এদিকে জাজের মেয়ে বলে, বাবা আমি তোমাকে কিন্তু যা বলেছি সেটি সত্যি, ওরা যতই মা মেয়ে বানিয়ে বলুক আমি ঠিক দেখেছি। এর মধ্যে মা মেয়ে প্রবেশ করলে জাজ সাহেব তাদেরকে কোনো রকম কোনো কথা বলার সুযোগ না দিয়ে সিয়ং হিউনকে আগেই বলে, হিউন আমি তোমাকে ছোটবেলা থেকে দেখেছি আর তোমাকে আমি চিনি, আমি ভালো জানি বলেই বলছি, তুমি শুধুমাত্র এখানে নীল ডাউন হয়ে সরি বলবে আর রিপেন্টেড হবে, তাহলেই আমি তোমাকে ক্ষমা করে দিব। তখন তার মাও কাঁদতে কাঁদতে বলে, আমার মেয়ে এটা করেনি, আপনারা বিশ্বাস করুন। কিন্তু জাজের ওয়াইফ সহ জাজ বলে, আমরা তোমাদের কথা বিশ্বাস করি না, তবে তোমার স্কুল লাইফে কোনো প্রভাব পড়বে না যদি তুমি মাফ চাও। কিন্তু এখানে স্পষ্ট মা মেয়ে জানিয়ে দেয় যে সে মাফ চাইবে না, এবং সিয়ং হিউনও বলে যে আমি কোনো ভুল করিনি, আর যেখানে অপরাধ করিনি আমি কেন রিপেন্টেড হব। তখন তার বাবা বলে, তাহলে প্রস্তুত হও তোমার স্কুল থেকে এক্সপেল হওয়ার। আর শুধু তাই নয়, তুমি অপরাধ স্বীকার করে আমার মেয়ের কাছে ক্ষমা না চাইলে আমাদের বাসাও তোমাদেরকে ছেড়ে দিতে হবে। তখন সিয়ং হিউন অনেক অনুরোধ করে কিন্তু জাজ শোনে না। এদিকে স্কুলে গেলে স্কুলের ম্যাডাম তার হাতে আবেদনপত্র ধরিয়ে দিয়ে বলে, এটি পূরণ করে জমা দিও, তুমি স্কুল থেকে চলে যাচ্ছ। মন খারাপ করে বাসায় ফিরেই দেখে তার মা ট্রাকের সব জিনিসপত্র তুলে ফেলেছে। আর এর মধ্যেই জাজ সাহেবের লোক এসে তার মায়ের হাতে একটি খাম দিয়ে বলে, এটা তোমাকে সার্ভিয়েন্সের ফি দিয়েছে জাজ সাহেব, রাখো তোমার কাজে লাগবে। কিন্তু তার মেয়ে তাকে নিতে নিষেধ করলেও সে সেটি নিয়ে মানিব্যাগে রেখে দেয়। তখন তার মেয়ে কাঁদতে থাকে। তার মা বলে, ওঠো ট্রাকে, কিন্তু মেয়ে উঠতে চায় না, বলে আগে সেটা তুমি ফেলে দাও যদি তুমি আমাকে বিশ্বাস করো। তার মা তার সাথে কোনো কথা না বলে ট্রাকে উঠে চলে যায়। সেও কিছুক্ষণ মা বলে পিছনে যেতে থাকলে পরে আর যেতে পারে না, আবার এসে কেটে দাঁড়িয়ে থাকে। আর তার মা তখন নেমে যেখানে থাকবে সেখানে জাজের সেই সকল ছবি দেখে খুব রাগ করে। সন্ধ্যা হয়ে যায়, সে সেখানেই দাঁড়িয়ে থাকে। তখন জাজ সাহেব বাইরে এসে বলে, তোমার মা টাকা নিয়ে প্রমাণ করেছে তোমার মা তোমাকে বিশ্বাস করে না, তার মানে তুমি অপরাধ করেছো, সেটা দেখলে তুমি শুধুমাত্র ক্ষমা চাইলে এগুলো কিছুই হতো না। কিন্তু সে কথা বলতে পারে না, শুধু এটাই বলে, আমি যে অপরাধ করিনি তার জন্য কখনোই ক্ষমা চাইব না। দুজনে কথা বলতেই দেখে হঠাৎ করে দূরে তার মা দাঁড়িয়ে আছে, আর সেখানে একটা জায়গায় আগুন লাগিয়ে ব্যাগ থেকে সেই খামটি বের করে আগুনের মধ্যে দিয়েছে। আর তখনই জাজ দৌড়ে যাচ্ছে, বলছে, টাকা তুমি কেন জ্বালাচ্ছ? আর তখন সে জাজকে বলে যে আপনার টাকা আমি শুধু এই জন্যই নিয়েছিলাম যাতে আপনি অন্য কাউকে কিনতে না পারেন। আমি আমার মেয়েকে সর্বমূল্যে বিশ্বাস করি, সে অপরাধ করেনি যখন বলেছে করেনি। আর আপনি জাজ হিসেবে কোনো কথা না শুনে আমার মেয়েকে এভাবে শাস্তি দিতে পারলেন, কিসের আপনি পড়াশোনা করে জাজ হয়েছেন? সানহিয়ন এই কথায় খুবই খুশি হয়। তারপর তার মা হাত ধরে সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। একটু দূরে গিয়ে সেখানে পড়ে যায়, তারপর বসে পড়ে। বলে, আমি কি ঠিকমতো তাকে কথাগুলো বলতে পেরেছি? বলে তার হাতের লেখা বের করে বলে, ও মা, আমি তো এই নিচের লাইনটা এখনো বলতেই পারিনি, এটা তো ঠিক হলো না। আর মেয়ে তখন মাকে আদর করে জড়িয়ে ধরে। তার মা মাথায় গাঁটটা মারলে বলে, মাথায় গাঁটটা মেরো না, এই মাথা দিয়ে কিন্তু আমি পড়াশোনা করে অনেক টাকা ইনকাম করে তোমাকে দেব। দোহিউনের যাওয়ার পথে সে সেখানে সেই আতশবাজিটি নিয়ে পায়চারি করতে থাকে। দোহিউন তাকে দেখে ভয় পায়। দোহিউন কাছে আসলে সে কোনো কথা না বলে সেখানে আগুন জ্বালিয়ে আতশবাজি ফোটাতে থাকে। দোহিউন বলে, তুমি এখানে কি এটা করতে এসেছো, আমাকে ভয় দেখাতে? সেয়ন হিউন তখন বলে যে, তুমি কেন আমার বিরুদ্ধে লেগেছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি কেন মিথ্যে বলেছো? আর আমি কখনোই মিথ্যে বলিনি, আমি তোমার চোখে কখনোই আঘাত করিনি। তখন সে জোর দিয়ে বলে, না আমি দেখেছি তুমি আঘাত করেছো। এই সময় হঠাৎ করে দূরে একটি জোরে শব্দ শুনলে দুজনাই খুব চমকে উঠে পিছন ফিরে তাকায়। দেখে সেখানে একটি গাড়ি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছে। আর তখন ট্রাক ড্রাইভার বের হয়ে এসে একটি পাইপ নিয়ে মারতে থাকে কারের যাত্রীদেরকে। এটি দেখেই তো তারা দুজন খুব অবাক হয়।
প্রথমত বুঝতে পারে না যে কি করছে ট্রাক ড্রাইভার। তারপর যখন বোঝে যে সে আসলে খুন করছে, তখন সন হিউন সেখানে তার মোবাইল বের করে ছবি তুলে নিতেই ক্যামেরার শব্দে লোকটি ফিরে তাকায়। এতে দুইজনেই অনেক ভয় পায়। তখন হিউন তাকায় সেই ছোট বাচ্চাটির দিকে, বাচ্চাটিও তাকিয়ে আছে তাদের দিকে, কি মায়াভরা দৃষ্টি। এরপর কিলার তাদের পিছু ধাওয়া করলে তারা সেখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে তারা একটি জঙ্গলের আড়ালে বসে পড়ে। তখন কিলার আর তাদেরকে দেখতে পায় না, শুধুমাত্র সেখানে অনেকক্ষণ দেখে যখন পায় না, সেই সময় পুলিশের সাইরেনের শব্দ হয়। আর তখন কিলার বলতে থাকে যে শোনো, যেখানে লুকিয়ে আছো সেখানে আজীবনের মতো লুকিয়ে থাকো। ওই লোককে আমি মেরেছি কারণ ওই লোক আমার বিরুদ্ধে কথা বলেছিল। তুমি বা তোমরা যদি আমার বিরুদ্ধে কথা বলো তাহলে আমি তোমাকে এবং তোমাদের ফ্যামিলির সবাইকে খুন করব। আর লাঠি দিয়ে শব্দ করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে পরের দিন সকালে দেখানো হয় সেই গাড়ি থেকে বাচ্চা ছেলেটিকে উদ্ধার করা হয় এবং সেখানে সকালবেলা মুখে একটি হেলমেটের মতো আড়াল লাগিয়ে বের হয়েছে সিয়ং হিউন। বাজারের সবাই সেই অ্যাক্সিডেন্টেরই কথা বলছে, যেভাবে মারা গিয়েছে নিশ্চয়ই পুলিশ কেস হবে এবং দেখা যাচ্ছে এটি খুন নাকি অ্যাক্সিডেন্ট সেটাই। তখন তার বাচ্চাটির চোখ আর সেই কিলারের কথাগুলো মনে পড়ে, সে ভয়ে আবারও মুখ ঢেকে ফেলে। আর সেই জায়গাতে তখন দো হিউনও দেখে কিভাবে নিজেকে গোপন করছে সিয়ন হিউন। দো হিউন তার কাছে এসে বলে, কি ব্যাপার, ভয় পেয়েছো, লুকিয়ে আছো? সেখান থেকে মুক্তি তুলে বলে, আমি ভয় পাই না, আমি সবসময় সত্যি কথা বলি। তখন দো হিউন বলে, আমি কালকে কোর্টে যাব এবং সেই বাচ্চার ফেভারে কথা বলবো। আমি সাক্ষী দিলে অবশ্যই বাচ্চাটি নাই বিচার পাবে। তোমার সাহস আছে সেখানে যাওয়ার? তুমি যদি মিথ্যাবাদী না হও তাহলে তুমি অবশ্যই কোর্টে আসবে। তখন সং হিউনের গায়ে লাগে কথাটি। সে বলে, ঠিকই, আমি কোর্টে যাব, আমিও তার পক্ষে সাক্ষী দেব। রাতে আবার সেই কথাগুলো মনে করে সে কষ্ট পায়। কেনই বা সে দো হিউনকে এই কথা বলেছিল। এরপর মাকে বলে, মা কে সুন্দর, আমি সুন্দর না মিস কোরিয়া? তার মা বলে, মিস কোরিয়া। তারপর বলে, আমি সুন্দর না দো হিউন সুন্দর? তার মা বলে, দো হিউন ট্র্যাডিশনাল বিউটি, তোর চোখে একটু বড় হলে তুই ওর থেকে সুন্দর হবি। এরপর সকালে কোর্টের সামনে দেখা যায় সিয়ং হিউন কোর্টের সামনে দাঁড়িয়ে সে তার মায়ের কথা মনে করে। তার মা কাল রাত্রেও বলেছিল, আমি শুধুমাত্র তুই আমার মেয়ে বলে বিশ্বাস করিনি, তুই সত্যি কথা বলেছিস তাই। তাই তার সত্যি বলার নেশা চাপে। কোর্টে তখন বিচার চলছে খুনির। সাক্ষী প্রমাণে সুহার বাবার বিচার না পাওয়ারই কথা, কারণ অ্যাক্সিডেন্ট প্রমাণিত হচ্ছে। আর এদিকে কোর্টের বাইরে তখন এসে দাঁড়িয়েছে সো হিউন আর দোহুন। দুজন মিলে তর্কাতর্কি করে কে আগে ঢুকবে, ভয় পাচ্ছে কিনা। দুজনাই বলে, না ভয় পাচ্ছে না, বলে চলো একসঙ্গে ঢুকি। এরপরে দুজন মিলে চলে যায় সেই কোর্ট বিল্ডিংয়ে যেখানে বিচার হচ্ছে। তারপর দরজার কাছে গিয়ে হাত দিয়ে ভাবে যাবে কিনা। দুজনাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে। দোহুন বলে 1 2 3 বলে দুজনাই ঢুকে পড়বো। তাই সিদ্ধান্ত হয় 1 2 3 বলে দুজনাই দরজায় হাত দিয়ে খুলে ফেলে। সিন কাট করে সোহিউনকে বর্তমানে দেখানো হয় যে ইন্টারভিউ দিচ্ছে জাজের সামনে। তখন সে বলে, আর কাহিনী আগাবে না, যদি আপনারা না বলেন আমি পাশ করবো কিনা। আমি পুরো কাহিনী বলে ফেললাম শুনে আর আমাকে ফেল করাই দিলেন তাহলে। সিন কাট করে দেখানো হয় পার্কস স্কুল থেকে বের হচ্ছে আর তার ফ্রেন্ডরা তার সুনাম করছে তার হাইটের, তার ফাইটিং স্কিলের আর তার মেধা। সে পড়াশোনাতেও ভালো, কিভাবে সম্ভব। সোহা শুনতে শুনতে কানে হেডফোন লাগিয়ে হঠাৎ দেখতে পায় সেই ছোটবেলার যে তার বাবার জন্য সাক্ষী দিয়েছিল, অর্থাৎ সুহিয়নকে। তারপর সে দৌড়াতে থাকে তার পিছু পিছু, কিন্তু সে তখন সেখানে রাস্তায় সিগন্যাল পড়লে সেটি বাধা না মেনে সে দৌড়াতে থাকে, কিন্তু তারপরও সে তাকে আর ধরতে পারে না। খুঁজতে থাকে, সেখানে গিয়ে সে হারিয়ে ফেলে আসলে সিয়ন হিউনকে। তারপর সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে, কবে আমি তোমাকে খুঁজে পাবো, কবে তোমাকে খুঁজে বেড়ানোর দিন অবসান হবে। তারপর বসে বসে ডায়েরিতে লিখতে থাকে, আজ তোমার মতোই একজনকে দেখেছি, কিন্তু দৌড়াতে দৌড়াতে আর পাইনি। এরপর আবারও ছোটবেলার স্মৃতিতে আমরা দেখি, তখন পার্ক সুহা হসপিটালে। ডাক্তার তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে সে কথা বলতে পারছিল না। পুলিশ তার জবানবন্দি নিতে চাচ্ছিল, কিন্তু সে তখন উঠে বসে লিখে দেয় যে তার বাবাকে ট্রাক ড্রাইভার খুন করেছে একটি পাইপ দিয়ে। এই কথার উপর ভিত্তি করে তোরা তখন তার বিরুদ্ধে মামলা দায়ের করে এবং বিচারের দিনেই সুহার সেই লিখিত জবানবন্দির উপরই কোর্টে বিচার চলতে থাকে যে সে আসলে মার্ডারার নাকি সেটা অ্যাক্সিডেন্ট। কিন্তু সে বারবার বলে সে সেই লোকটিকে বাঁচাতে গিয়েছিল এবং এটি ওই বাচ্চাটি চোখ খুলে দেখে আর ভাবে যে আমি খুন করেছি, কিন্তু আমি তাকে বাঁচাতে গিয়েছিলাম, এটা একটি অ্যাক্সিডেন্ট। কোর্ট অ্যাডভোকেট আর অ্যাটর্নিরা এখানে খুনির কথাতেই কনভিন্স হয়। আর খুনি তখন তার দিকে তাকিয়ে বলে, বাচ্চো দেখ, তোর পক্ষে কেউই নাই, সবাই আমাকে বিশ্বাস করছে। কিছুক্ষণ পর সুহা তখন দাঁড়িয়ে প্রতিবাদ করতে থাকে আর লিখে দেয় যে ও ভাবছে যে তোমরা সবাই গাধা, রাস্কেল, তোমরা ওর কথাই বিশ্বাস করছো। এতে তো সে খুবই ভয় পেয়ে যায় যে কি করে বাচ্চা তার মনের কথা জানলো। তারপরে সে আরও লিখে দেয় যে সে মনের কথা রিড করতে পারে। এতে জাজসহ অ্যাডভোকেটরা সবাই হাসতে থাকে। মাইন্ড রিড করতে পারা এই জিনিসটা তো তারা কখনোই শোনেনি। সুহা তখন কাঁদতে থাকে। আর ঠিক তখন কোর্টের এক পাশের দরজা খুলে হিউন প্রবেশ করে এবং অন্য পাশের দরজার দিকে তাকিয়ে দেখে দরজাটি তখনও বন্ধ। তার মানে হিউন তাকে চিট করেছে, সে ভেতরে আসেনি কোর্টরুমে। এসেই সে প্রথমত কোর্টের আর খুনির মুখোমুখি হয়। হিউন তখন ভয়ে ভয়ে সবার মুখের দিকে তাকায়, কি বলবে বুঝে পায় না। আর তখন তার মনে পড়ে গত রাত্রের কথা। গত রাত্রে লোকটি বলেছিল, তুই যদি এসে কোর্টে বলিস তাহলে তোকে খুন
করা হবে। এরপর যখন তাকে জিজ্ঞেস করা হয় কোর্টে কেন এসেছো, সে বলে আমি তাকে খুন করতে দেখেছি, এই লোকটি পাইপ দিয়ে খুন করেছে। এখন সুহা আর সিয়ন হিয়নের বক্তব্য একই হওয়ার কারণে তখন তারা বলে যে ঠিক আছে, তাহলে আমরা তাকে সাক্ষী হিসেবে সাক্ষ্য নিয়ে নিতে পারি। কিন্তু এ কথা বলার পরে ভয় পেতে থাকে তখন সে। ডিফেন্স লয়ার প্রুফ চায়, বলে মুখের কথায় এরকম একটা কেসে সাজা দেওয়া ঠিক হবে না। তখন সে মোবাইল বের করে বলে আমি এই খুনের ছবিও তুলে নিয়েছি। তখন খুনির মনে পড়ে আসলেই তো মেয়েটি ছবি তুলেছিল। খুনি আর স্থির থাকতে পারে না। যখন সেটাকে প্রুফ হিসেবে দেখায় তার হাত কাঁপতে থাকে। তখন পার্ক সুহা তার হাত ধরে ফেলে। আর খুনি তখন বলে যে তোকে আমি বলেছিলাম যে তুই যদি কোর্টে আসিস আর কোনো কথা বলিস তোকে খুন করব। আর লাফ দিয়ে পড়ে খুনি তখন এসে তার গলা চেপে ধরে মেরে ফেলতে চায়। বলে আমি কোনোদিন ছাড়বো না, আজ থেকে ঘটনা শুরু হলো, মনে রাখিস তোকে আমি মেরেই মরবো, আর তোর মা বাবাকেও আমি ছাড়বো না। কোর্ট অর্ডার করে যেভাবেই হোক খুনি থেকে তাকে রক্ষা করতে। আর সেখানেই সে চিৎকার করে বলতে থাকে তোকে আমি খুন করব। সিয়ং হিউন তখন কাঁদতে থাকে খুনির এরকম ব্যবহারে। কোর্ট বলে যে তুমি আজকে সাক্ষী দিবে না আর একদিন সাক্ষী দেবে, তাহলে আমরা পোস্টপোন করব। কিন্তু সে বলে আমি আজকেই সাক্ষ্য দিতে চাই, আর একদিন আমি আসতে পারবো না। তারপর সে পুরা ঘটনাটি খুলে বলে। আর এই বিষয়টাই ডায়েরিতে লিখছিল পার্ক সুহা। বলছিল সেদিন তুমি না থাকলে আমি ন্যায় বিচার পেতাম না। এরপর দেখায় কোর্টে বাইরে বসে কাঁদছে সিয়ন, আর তার কাছে চলে যায় পার্ক সুহা। ছোট্ট সুহা মাটিতে পাথর দিয়ে লিখে দেয় যে থ্যাংক ইউ। তখন সে বলে তুমি আমাকে থ্যাংক ইউ বলো না, তোমার জন্যই আমি এই বিপদে পড়েছি, বলে সেখান থেকে চলে যেতে থাকে। পার্ক সুহা তার পিছু পিছু যায়। তখন সে রেগে গিয়ে বলে আমার পিছু পিছু কেন আসছো, বললাম না আমাকে ফলো করো না। তারপর দৌড় দিতে গিয়ে সে সেখানে ধপ করে পড়ে যায়, সাথে তার বই ডায়েরি সেগুলোও পড়ে যায় সেখানে। সেই ডায়েরি যেই ডায়েরিটাতে পার্ক সুহা এখন লিখছে। কাঁদতে থাকে সেখানে হিয়ন, আর সে যে তাকে তুলে বলে যে আমি তোমাকে প্রোটেক্ট করব। পার্ক সুহার কথা এটা শুনে হাসতে থাকে কাঁদার মধ্যেও। বলে তুমি কথা বলতে পারো? পার্ক সুহা তখন তাকে জড়িয়ে ধরে বলে হ্যাঁ, সে কথা বলতে পারে। আর বলে তুমি চিন্তা করো না, আমি বড় হয়ে তোমাকে প্রোটেক্ট করব। তো মানে সুহা বলে কোথায় আছো তুমি, কেমন আছো তুমি আমি জানি না, আর কত খুঁজবো তুমি। এরপর তার ডায়েরির পাতাগুলো উঠতে থাকে। সে ফাইটিং প্রিপারেশন নিচ্ছিল আর ভাবতে থাকে কতজনের পিছনে যে সে দৌড়িয়েছে এরকম ঝ্যাং সিয়ং হিউন মনে করে, কিন্তু অনেকেই পিছন ফিরে যখন তাকিয়েছে তার সিয়ন হিউন নয়, অন্য কেউ। আর সে তখন ছোট্ট করে সরি বলে সরে আসতো আর ভাবতে থাকে কতদিনে তোমার সঙ্গে আমার দেখা হবে, তোমায় যে আমার প্রোটেক্ট করতে হবে, আর তোমাকে প্রোটেক্ট করার জন্যই তো আমি নিজেকে প্রিপেয়ার করছি। আর এরই মধ্যে তার ফাইটিংয়ের প্রিপারেশন নেওয়া আবারও দেখায়, এবং এর মধ্যে দিয়েই নাটকের প্রথম পর্বটি শেষ করে ফেলা হয়।